কলকাতা পুলিশ যে একদম সঠিক প্রথা মেনে প্রসিডিওর ফলো করে তদন্ত করেছিল, 24 ঘন্টার মধ্যে মূল অপরাধীকে গ্রেপ্তার করেছিল, যে খুন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছিল। 57 দিন ধরে তদন্ত করেও সিবিআই কনক্লুশনে এসছে যে হ্যাঁ, এই ঘৃণ্য সঞ্জয় রায় এই খুন এবং ধর্ষণ করেছে। অভয়ার পরিবারেরও সেই রাজনীতি করবার অধিকার আছে। তারা যদি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে চান, নিশ্চিতভাবে দেশের গণতন্ত্রে তো তাদের সেই অধিকার আছে। এতে আখেরে আপনার মেয়ের যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই নৃশংস ঘটনাকে কিন্তু ডাইলিউট করে দিচ্ছে এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা, যারা নিজেদের ব্যক্তি স্বার্থে, নিজেদের পলিটিক্যাল স্বার্থে এই ঘটনাকে ক্যাপিটালাইজ করবার চেষ্টা করছে। তাই যদি তদন্তের দাবিতে নবান্ন অভিযান করতে হয়, তাহলে সরাসরি সিডিও কমপ্লেক্স অভিযান করা উচিত ছিল। আর যদি বিচারের জন্য করতে হয়, তাহলে তো শুভেন্দু অধিকারী উচিত ছিল সুপ্রিম কোর্টে গিয়ে কাউন্টার মামলা করা। ওরা শাসক দল, আমাদের কাজ করতে গেলে 100টা কাজের মধ্যে 99টা কাজ ঠিক হলো, একটা কাজ হয়তো ভুল হয়, মানুষ হিউম্যান এরার হয়। সরকারের সমালোচনা করার জন্য আরজি করার মতো ঘটনা যথেষ্ট ছিল, যে এটা আমরা বলছি না। কোর্টে ট্রায়াল হয়েছে, কোর্টের বিচারে। বিমানবাবুর বরাবরের অভ্যাস হচ্ছে বিচার ব্যবস্থাকে অসম্মান করা। এই একদিনের ধর্মঘট শুধু একটা ছুটির দুপুরে মাংস ভাত খাওয়ার উদ্দেশ্য হতে পারে না। এই রাজ্যের বুকে ধর্মঘটের বন্ধা রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। একদিন ধর্মঘট করে ওই বাৎসরিক ছুটি মিলতে পারে, কিন্তু তাতে সমস্যার আকারে কোনো সুরা হয় বলে অন্তত সাম্প্রতিক অতীতে এরকম কোনো উদাহরণ আমরা দেখিনি। আগামী মাসে 9 আগস্ট আরজিকর ঘটনায় 1 বছর সময় পূর্ণ হচ্ছে এবং সেই দিনকেই নবান্ন অভিযানের তারিখ হিসেবে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী, এবং সেই তারিখে সায় দিয়েছেন অভয়ার পরিবারের তরফ থেকেও। কি বলবেন? বলবার কিছুই নেই। প্রথম কথা হচ্ছে যে নবান্ন অভিযান কেন? তদন্তের দাবিতে না বিচারের দাবিতে? যদি দুটোর দাবিতেই হয়, তদন্ত করছে সিবিআই, তাহলে তো সিজিও কমপ্লেক্স ডাক দেওয়ার অভিযান করার কথা ছিল। আসলে শুভেন্দু অধিকারী পাখির চোখ নবান্নের 14 তলা, তার জন্য শুভেন্দু অধিকারীর ভিকটিম পরিবার লাগবে। দেখুন, আরজি করের অভয়ার পরিবারের প্রতি সবাই সিম্প্যাথেটিক, সবাই চেয়েছে এই খুন এবং ধর্ষণের ঘটনা ন্যায্য বিচার হোক। বিচার তো হচ্ছে, সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে শিয়ালদা কোর্টে শুনানি হয়েছে, এভিডেন্স জমা দিয়েছে, সিবিআই জমা দিয়েছে। সিবিআই তো আমরা চাইনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলকাতা পুলিশ যদি না পারে, তাহলে সিবিআই তদন্ত 7 দিনের মধ্যে কলকাতা পুলিশ হ্যান্ডওভার করবে। 4 দিনের মাথায় হাইকোর্ট থেকে সিবিআই হয়েছিল। কারা সিবিআই চেয়েছিল? বিজেপি। কারা সিবিআই চেয়েছিল? সিপিএম। কারা সিবিআই চেয়েছিল? কংগ্রেস। কারা সিবিআই চেয়েছিল? সুশীল। কারা সিবিআই চেয়েছিল? এই অভয়া মঞ্চ, তখনকার দিনের ওই উই ওয়ান্ট জাস্টিস যে ডাক্তার সংগঠনরা সামনে এসেছিলেন, সবাই সিবিআই চেয়েছিল। তো সিবিআই এসছে, তদন্ত করেছে, এবং কলকাতা পুলিশ যে একদম সঠিক প্রথা মেনে প্রসিডিওর ফলো করে তদন্ত করেছিল, 24 ঘন্টার মধ্যে মূল অপরাধীকে গ্রেপ্তার করেছিল, যে খুন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছিল। 57 দিন ধরে তদন্ত করেও সিবিআই কনক্লুশনে এসছে যে হ্যাঁ, এই ঘৃণ্য সঞ্জয় রায় এই খুন এবং ধর্ষণ করেছিল। সমস্যা হচ্ছে, এই সঞ্জয় রায় খুন এবং ধর্ষক, এটা মানতে শুভেন্দু অধিকারী অসুবিধা হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারীরা ন্যারেটিভটা যেটা করেছিল, সেই ন্যারেটিভ অনুযায়ী অন্য কেউ যদি খুনি বা ধর্ষক হতো, তাহলে ওদের পলিটিক্যাল উদ্দেশ্যটা স্যাটিসফাই হতো। কিন্তু তদন্ত তো বিজ্ঞানসম্মত পন্থা অবলম্বন করে আজকালকার দিনে সমস্ত, আপনারা জানেন, ডিএনএ স্যাম্পল ম্যাচিং হয়, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ফুটপ্রিন্টগুলো ম্যাচ করা হয়, সমস্ত ডিজিটাল এভিডেন্স কালেক্ট করা হয়, তার ভিত্তিতে তদন্তের ফাইনাল রিপোর্ট জমা পড়ে, এবং কোর্ট, আদালত সেই রিপোর্টে সন্তুষ্ট হয়ে রায় দিয়েছে। সঞ্জয় রায়ের নিশ্চিতভাবে আমরা সবাই ফাঁসি চাই, আর যাবজ্জীবন হয়েছে, আমরা সবাই ফাঁসি চাই, তার জন্য আলাদা করে কোর্টে প্লি করা হচ্ছে। কিন্তু সঞ্জয় রায়কে ধর্ষক বা খুনি মানলে যাদের পলিটিক্যাল অসুবিধা হচ্ছে, তারা আসলে একটা রেপিস্ট, মার্ডারারকে আড়াল করতে চাইছে নিজেদের পলিটিক্যাল ডিভিডেন্ডের জন্য। তাই যদি তদন্তের দাবিতে নবান্ন অভিযান করতে হয়, তাহলে সরাসরি সিডিও কমপ্লেক্স অভিযান করা উচিত ছিল। আর যদি বিচারের জন্য করতে হয়, তাহলে তো শুভেন্দু অধিকারী উচিত ছিল সুপ্রিম কোর্টে গিয়ে কাউন্টার মামলা করা। সবচেয়ে বড় কথা, বিচারের কথা বলছেন, আপনাদের ছিলেন, আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরালেন কেন? উনি তো তৃণমূল নন। বিকাশ ভট্টাচার্য এখনও তৃণমূলে যোগদান করেছে বলে আমি অন্তত শুনিনি। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানি চলছিল, তাকে সরিয়ে দিলেন।
তারপর আনলেন সারা ভারতবর্ষের অন্যতম বিখ্যাত এক মহিলা আইনজীবীকে, প্রথম সারির এই আইনজীবী। দেশের যদি অন্যতম প্রথম 10 জন বা 20 জন আইনজীবী থাকেন তার মধ্যে ইনি অন্যতম। সেই আইনজীবী তিনি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা ছেড়ে দিলেন এবং তিনি জানালেন কার্যত যে তাকে যেরকমভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, যে পার্টিকুলারলি কোর্টে গিয়ে শুনানির সময় কিছু কিছু বক্তব্য রাখতে, যেই বক্তব্যের কোনো বাস্তবিক ভিত্তি ছিল না। তো খুব স্বাভাবিকভাবেই তিনি বুঝতে পেরেছিলেন যে কলকাতা পুলিশ যেই প্রথায় তদন্ত করে গ্রেপ্তার করেছে সেটা একেবারেই অ্যাজ পার প্রোটোকল, অ্যাজ পার ল করা হয়েছে, সমস্ত দিক খতিয়ে রেখেই গ্রেপ্তার করা হয়েছে এবং এক্ষেত্রে পুলিশি নেগলিজেন্স ছিল না। রন্ধ্রে রন্ধ্রে পরবর্তীকালে সেগুলো প্রমাণ হয়েছে। যারা বলেছিল পোস্টমর্টেমে অসঙ্গতি, পরে দেখা গেছে জুনিয়র ডাক্তাররাই সই করে বলেছিলেন যে পোস্টমর্টেম অ্যাজ পার রুল হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়েছে। যারা সেমিনার হল ভাঙার গল্প দিয়েছিল পরে জানা গেছে তারাই নিজেরা পাশের ব্লকে টয়লেট করবার জন্য চিঠি করেছিল। তো 150 গ্রাম সিমেন্টের তত্ত্ব যে সমস্ত মহান বিজ্ঞানীরা আউড়েছিলেন তারা পরবর্তীকালে তাদের চরিত্রগুলো উন্মোচিত হয়েছে। তো একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে একটা চূড়ান্ত মিথ্যার বেসাতি তৈরি করা হয়েছিল জাস্ট টু ম্যালাইন মমতা ব্যানার্জিস গভর্নমেন্ট। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে অভয়ার পরিবারকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য শুভেন্দু অধিকারী ব্যবহার করছে? শুভেন্দু অধিকারী নিজে যদি অভিযান ডাক দেয়, ওর দল বিজেপি ওর পাশে থাকবে না। এই মুহূর্তে দলে শুভেন্দু কোণঠাসা। ও চেয়েছিল অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি করতে, ঘাড় ধাক্কা খেয়েছে আরএসএস এর কাছ থেকে। আরএসএস বিজেপি তাদের পুরনো মুখের ওপর আস্থা রেখেছে শ্রমিক ভট্টাচার্যের ওপরে। সেই জায়গায় দাঁড়িয়ে কোণঠাসা শুভেন্দু মরিয়া চেষ্টা করছে নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা, ফুটেজ খাওয়ার প্রাসঙ্গিকতা এবং মিডিয়ায় ভেসে থাকার যে প্রাসঙ্গিকতা সেটা বজায় রাখতে। তার জন্য অভয়ার পরিবারকে ঢাল করেছে এবং এটা দুর্ভাগ্যজনক যে আজকে এই পরিবার, যাদের পাশে গোটা বাংলার 10.5 কোটি মানুষ ছিল, সবাই চেয়েছে এই নৃশংস খুনের বিচারক। দেখুন, সরকারের তরফ থেকে সরকারের সমালোচনা বিরোধিতা করবেই। আমরা শাসক দল, আমাদের কাজ করতে গেলে 100টা কাজের মধ্যে 99টা কাজ ঠিক হলো, একটা কাজ হয়তো ভুল হয়, মানুষ, হিউম্যান এরার হয়। সরকারের সমালোচনা করার জন্য আরজি করের মতো ঘটনা যথেষ্ট ছিল, যে একটা সরকারি কর্মক্ষেত্রে আমাদের ঘরের একজন বোন, তার উপর এরকম অত্যাচার হয়েছে, তাকে খুন করা হয়েছে, এটাই যথেষ্ট ছিল সরকারের সমালোচনা করবার জন্য। কিন্তু সেই পথে না গিয়ে সস্তার ফুটেজ, টিআরপির লোভে এরা যে মিথ্যার বেসাতি করেছিলেন আরজি করকে কেন্দ্র করে, তাতে যেই জায়গায় হাইপটাকে তুলে নিয়ে গিয়েছিলেন, সেই হাইপটাকে ধরে রাখার জন্য এই ধরনের নিত্য নতুন সস্তার রাজনৈতিক গিমিক সামনে আনতে হবে এই বিরোধীদের। কিন্তু বক্তব্যটা হচ্ছে, এই পরিবার তারা যদি এই রাজনীতির দড়ি টানাটানি আকচিতে পা দেন, তাহলে আসলে তারা নিজের মেয়ের বিচারের থেকেও বেশি প্রাধান্য দিচ্ছেন কোনো কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির এজেন্ডাকে। এবার সেটা তাদের প্রেরোগেটিভ, প্রত্যেকের পলিটিক্যাল নিজস্ব রাজনীতি করবার অধিকার আছে, অভয়ার পরিবারেরও সেই রাজনীতি করবার অধিকার আছে। তারা যদি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে চান, নিশ্চিতভাবে দেশের গণতন্ত্রে তো তাদের সেই অধিকার আছে। তারা চাইলে নিশ্চিতভাবে কোনো পার্টির পছন্দের পতাকা নিয়েও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সামগ্রিকভাবে ঘটনাক্রম কিন্তু সেই দিকে ইঙ্গিত বহন করছে। এতে আখেরে আপনার মেয়ের যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই নৃশংস ঘটনাকে কিন্তু ডাইলিউট করে দিচ্ছে এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা, যারা নিজেদের ব্যক্তি স্বার্থে, নিজেদের পলিটিক্যাল স্বার্থে এই ঘটনাকে ক্যাপিটালাইজ করবার চেষ্টা করছে। দাদা, এই 9ই আগস্টের অর্থাৎ নবান্ন অভিযানকে কেন্দ্র করে আবারও আরজি করের ঘটনা, মানে আমরা দেখছি নতুন করে রাজনৈতিক নেতারা নানান বক্তব্য রাখছে। ঠিক তেমনই গতকাল বিমান বন্দ্যোপাধ্যায়, বিমান বসু, তিনি একটি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বলছেন যে সিভিক ভলেন্টিয়ার কি আরজি করের ছাত্র ছিলেন, তাকে বলির পাঠা করা হয়েছে। না, এইটা তো বলির পাঠার বিষয়টা বিমানবাবু ভালো জানেন, কারণ অনেকেরই অনুমান হেতালপাড়ে খুন এবং ধর্ষণের ঘটনায় কাউকে কাউকে কি বলির পাঠা করা হয়েছিল, কেন করা হয়েছিল, এই প্রশ্ন উঠবে। বিমানবাবু ভালো বলতে, দেখুন, বিমানবাবুকে রাজনৈতিকভাবে আমরা বিমানবাবুর বিরোধী মতে রাজনীতি করি, কিন্তু বিমানবাবুর ব্যক্তিগত জীবনযাত্রাকে নিশ্চিতভাবে কমিউনে থাকা, তার নিজের সেই অর্থে দেখতে গেলে সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা, এটা তো সত্যি সত্যি শ্রদ্ধার, মানে অনুকরণযোগ্য, তারিফযোগ্য। এবং সেই জায়গায় বিমানবাবুর মতো সিনিয়র নেতৃত্ব নিশ্চিতভাবে একটা এক্সাম্পল তো সেট করেছেন বঙ্গের রাজনীতির বুকে। তার সাথে সাথে মনীষা মুখার্জি কী করে অন্তর্ধান হয়েছেন, সেই প্রসঙ্গ তো বাংলার মানুষ ভুলেনি। বিমানবাবুর হঠাৎ কী দায় পড়লো আমি জানি না, যে উনি একজন সঞ্জয় রায়ের মতো রেপিস্ট, খুনি, নৃশংস একটা লুম্পেন, পারভার্ট, এবং যাকে প্রতিদিন
কোনো না কোনো অপরাধের সাথে এর আগে দেখা গেছে। যৌনপল্লী থেকে সেদিনকেও সে বেরিয়েছিল রাত্রিবেলা, এবং ক্রাইম করবে ইন্টেনশন নিয়ে বেরিয়েছিল, এবং এর আগেও একাধিকবার এই রকমের অপরাধ সে করেছে, মানে মহিলাদের উপর অত্যাচার, কুৎসিত গালিগালাজ বা অ্যাবিউজ, এই ধরনের কাজে সে হ্যাবিচুয়াল অফেন্ডার। সেই জায়গায় বিমানবাবুর হঠাৎ কি দায় পড়লো আমি জানি না, এই ধরনের একটা রেপিস্ট, এই ধরনের একটা খুনি, এবং এটা আমরা বলছি না, কোর্টে ট্রায়াল হয়েছে, কোর্টের বিচারে বিমানবাবুর বরাবরের অভ্যাস হচ্ছে বিচার ব্যবস্থাকে অসম্মান করা। এর আগে বিমানবাবুই বলেছিলেন অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা, এখন সরাসরি এটাও তো বিচার ব্যবস্থার অসম্মান, যে বিচারপতিরা সমস্ত দিক ভেবেচিন্তে রায় দিয়েছেন, হঠাৎ করে বিমানবাবু একজন রেপিস্টকে বাঁচানোর জন্য উদ্যোগী হলেন কেন? তার দলে এরকম অনেকে আছে, ঠিক, তার দলে অনেক বংশগোপাল আছে, তার দলে অনেক সুশান্ত ঘোষ আছে, তার দলে ডিওয়াইএফআই সদ্য কলকাতা জেলার যিনি সভাপতি হয়েছেন সেই মিস্টার মুখার্জি রয়েছেন, যার বিরুদ্ধে আবার কোনো এক সিপিএমের কলকাতা পুরসভার মধ্য কলকাতার একটি ওয়ার্ডের প্রার্থী যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন। তো এই ইতিহাস আছে। এমনকি সিপিএমের এখন রাজ্য কমিটির এক সদস্য, আগে ডিওয়াইএফআইয়ের নেতা ছিলেন, মিডিয়ায় পরিচিত মুখ, বেলঘড়িয়ার এক তরুণীকে দীর্ঘদিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ করেছেন, সেই অভিযোগ আবার বিমানবাবু পর্যন্ত পৌঁছেছে। তো বিমানবাবুর কাছে ওই ধর্ষকের সার্টিফিকেশনটা কীরকম হবে সেটা বোঝা যাচ্ছে যে এখন সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এই ধরনের প্রয়াস কিনা। তো আমি জানতে চাই যে সঞ্জয় রায় আপনার কে হয়, মানে আপনার ইন দ্য সেন্স অফ সিপিএমের কে হয়, যে তার জন্য আপনাদের মনে এত ভয়? মানে এটা কি ওই ইয়ের মতো বিয়ের সময় যেরকম পাত্রপাত্রী ঠিক করতে বসে, মানে ধরুন ছেলের সম্বন্ধ খুঁজতে গেছে, পাত্রী চাই, কীরকম পাত্রী চাই, পাত্রীকে না ওই এমনি কোনো চাকরি করলে হবে না, সরকারি স্কুল শিক্ষিকা পাত্রী হলে তবে পছন্দ হবে, বা পাত্র চাই, পাত্র বেসরকারি কোম্পানিতে কাজ করলে হবে না, তাকে সরকারি চাকরিরত পাত্র হলে তাহলে পছন্দ, বা বেসরকারি হলে ওই মাল্টিন্যাশনাল কর্পোরেটে লক্ষাধিক টাকা মায়নার পাত্র হতে হবে। এরকম মানে প্রিডিফাইন্ড মাইন্ডসেট নিয়ে পাত্র বা পাত্রীর দিকে তাকিয়ে থাকা আর কি। সেই রকম প্রিডিফাইন্ড মাইন্ডসেট নিয়ে কোনো একটা এমন অদৃশ্য ধর্ষক বা খুনির দিকে তাকিয়ে থাকা, তাতে সে ধর্ষক বা খুন নাই করুক, কিন্তু তার সাথে তৃণমূলের যোগাযোগ বের করতে হবে। যেহেতু সঞ্জয় রায়ের সাথে তৃণমূলের কোনো যোগাযোগ বের করা যায়নি, তাই জন্য সঞ্জয় রায় খুন বা ধর্ষণ করলো, সঞ্জয় রায় ধর্ষক হবে না, খুনি হবে না। ওই বিমান বোসের সুর আর শুভেন্দু অধিকারীর সুর হুবহু এক মিলে যাচ্ছে, কারণ বাম আর ফুটকি লাগানো বাম অর্থাৎ রাম, দুটোর চরিত্র একই জায়গায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে, দুটোই ধান্দাবাজ, তাই জন্য দুটোই মানুষের কাছে প্রত্যাখ্যাত, পরাজিত। রাজ্য ধর্মঘটের বন্ধা রাজনীতির পর থেকে অনেকদিন আগেই বেরিয়ে এসছে। ধর্মঘটের সঙ্গে একদিন ধর্মঘট করে ওই বাৎসরিক ছুটি মিলতে পারে, কিন্তু তাতে সমস্যার আখেরে কোনো সুরাহা হয় বলে অন্তত সাম্প্রতিক অতীতে এরকম কোনো উদাহরণ আমরা দেখিনি। ধর্মঘটের পথে গিয়ে নয়, বরঞ্চ লড়াই আন্দোলনের রাস্তায় থাকুন, মানুষ নিশ্চিতভাবে আপনাদের লড়াই আন্দোলনকে সমর্থন করতেই পারেন যদি আন্দোলনের পন্থা সঠিক থাকে। ওই একদিনের ধর্মঘট শুধু ওই একটা ছুটির দুপুরে মাংস ভাত খাওয়ার উদ্দেশ্য হতে পারে না। এই রাজ্যের বুকে ধর্মঘটের বন্ধা রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার প্রথম দিন থেকে বলেছেন বন্ধা রাজনীতির বিরুদ্ধে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং হ্যাঁ, একটা সময় আমরাও ধর্মঘট করেছিলাম, কিন্তু মাথায় রাখতে হবে যখন আমরা বিরোধী ছিলাম, আমরাও কিন্তু 2009-এর পর থেকে আমরা ধর্মঘটের পর থেকে সরে এসেছিলাম, কারণ মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন বন্ধা রাজনীতি আসলে রাজ্যকে বা দেশকে পিছিয়ে দেয়। এই ইস্যুর সাথে নিশ্চিতভাবে নীতিগতভাবে বেশ কিছু জায়গায় এই ইস্যুর বক্তব্য গুরুত্বপূর্ণ, সেটা কেউ অস্বীকার করছে না, কিন্তু জোর করে বন্ধ করতে আসলে বন্ধা রাজনীতি করে শ্রমিকের পেটেই আসলে লাথি মারা হয়। এটা যে তারা কবে বুঝবেন, যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল, না বুঝলে শূন্য আছেন, শূন্যই থাকবেন। দাদা, একটা শেষ প্রশ্ন করব। আজ কসবা ঘটনার পর 25শে জুন যে ঘটনা ঘটেছিল, তারপরে আজ সোমবার কলেজ এতদিন বন্ধ ছিল, আজকে সেই কলেজ খুলছে এবং খুলে গেছে, অলরেডি স্টুডেন্টরা এসে পৌঁছেছে। আমার প্রশ্ন এখানে যে কসবা ঘটনার পর থেকে রাজন্য হালদারকে বহুবার সমাজ বান্ধব থেকে শুরু করে মিডিয়াতে সরব হতে দেখা গেছে, তিনি নানান অভিযোগ করেছেন, এবং তার সব থেকে বড় যে অভিযোগ তিনি বারবার করছেন যে টিএমসিপিতে এখনো পর্যন্ত মনোজিৎ মিশ্রের মতন একাধিক দাদারা রয়েছেন। কি বলবেন? রাজন্য হালদারটা কি আমি জানি না, মানে তৃণমূল এরকম কেউ আছেন বলে তৃণমূল থেকে তিনি এখন সাসপেন্ডেড আছেন। ও তৃণমূল থেকে সাসপেন্ডেড, আচ্ছা তৃণমূল থেকে সাসপেন্ডেড হয়ে ওনার তৃণমূলের প্রতি যদি খুব বিষয়ে ইয়ে থাকে ভালো লাগলো শুনে। তৃণমূলের সাসপেন্ডেড নেতৃত্ব বা এলিমেন্ট যাই বলুন না কেন, তাদের এখন তৃণমূল নিয়ে চিন্তা হচ্ছে। তো তাহলে একসময় উনি তো দলে ছিলেন সাসপেন্ডেড, তো তখন বলেননি কেন? নাকি তখন ওই স্লোগান চুরি করে জুলমি জব তাক কী সব ছিল একটা, ওই রকম স্লোগান দিয়েছিলেন বোধহয় একটা সময়।
তো যখন মঞ্চে উঠে স্লোগান দিতেন তখন মনে পড়েনি মনোজিৎ মিশ্ররা আছে নাকি সেদিনকে মনোজিৎ মিশ্রদেরই পছন্দের মানুষ মনে হয়েছে। দেখুন, যে ধর্ষক মানসিকতা তার সাথে জিরো টলারেন্স। মনোজিৎ একটি লুম্পেন, একটি পারভার্ট। ওর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে যা এসছে দেখা যাচ্ছে মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারেও ভুগতে পারে, কারণ নইলে এরকম পারভার্সন কোনো সুস্থ মানুষের মধ্যে আসতে পারে না। ওর জায়গা জেলের পিছনে হওয়া উচিত। কিন্তু এই যার কথা বললেন, যে মহিলার কথা বললেন, উনি তো একসময় বহিষ্কৃত, এখন বোধহয়, আগে তার মানে তৃণমূল করতেন। তো উনি যখন তৃণমূল করতেন, উনি ছাত্র রাজনীতি করতেন, টিএমসিপি করতেন, বাহ, আরও ভালো। তখন মনে হয়নি যে এই মনোজিৎ মিশ্রদের সম্পর্কে বলা উচিত? তখন বলেছিলেন, অভিযোগ করেছিলেন, চিঠি দিয়েছিলেন, লিখিতভাবে জানিয়েছিলেন কাউকে? কাকে জানিয়েছিলেন? যদি লিখিতভাবে জানিয়ে থাকেন সেই চিঠির কপি বের করুন, আপনার কাছে নিশ্চয়ই থাকবে। তাহলেই আপনার এই অভিযোগগুলো মান্যতা পাবে, নইলে লোকে বুঝবে যে এখন আবার নতুন করে ফুটেজ খাওয়ার জন্য বা ওই আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি সেই কাতর আবেদন করছেন কিনা 21শে জুলাইয়ের আগে জানা নেই। 21শে জুলাই তো সামনেই রয়েছে, যা শোনা যাচ্ছে মোটামুটি উত্তরবঙ্গেও ধস নামবে। এমনিতে উত্তরবঙ্গে বর্ষায় একটু ধস নামে, প্রবল বৃষ্টি, পাহাড়ে ধস নামে। শোনা যাচ্ছে উত্তরবঙ্গে প্রবল ধস নামার আশঙ্কা আছে। প্রচুর এমএলএ এমপি সেই ধসে পদ্মবন থেকে মানে চলে আসতে পারেন, সরে আসতে পারেন, এই সম্ভাবনাও রয়েছে। 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন। তো আমরা অপেক্ষা করে রয়েছি আগামী 21শে জুলাই শহীদ স্মরণে, শহীদ দিবসে কী বার্তা দেন জননেত্রী, কী বার্তা দেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দিকে তাকিয়ে থাকব। এবং নিশ্চিতভাবে 2026-এ চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে গঠিত হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।